নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারত বর্ডারের মধ্যে কি হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন, আপনাদের কাছে এটা কিন্তু লুকিয়ে নেই। আজকে বাংলাদেশ যে ব্যবহারটা করছে তাতে ভারতের কাছে এর চাইতে ভালো কিছু রাস্তা আর নেই। রাস্তাটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত অনুপ্রবেশকারী যারা ভারতে এসে বর্তমানে বসবাস করছে এবং আমাদের ভারতের সম্পদকে ধ্বংস করছে, নষ্ট করছে, সেই সমস্ত বাংলাদেশিদেরকে ভারত তাদেরকে এক এক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসছে, এসে বর্ডার দিয়ে বাংলাদেশের মধ্যে পুশ ব্যাক করছে। এটাকে বাংলাদেশিরা বলছে পুশ ইন। মানে তারা এমন ভাবে বলছে যেন সেই ব্যক্তিগুলো তাদের কোনোদিন বাংলাদেশের নাগরিক ছিলই না, সেরকম বলছে। যাই হোক, সেটা নিয়ে কথা না। আজকে কথা হচ্ছে যে বাংলাদেশের যে উপদেষ্টা রয়েছে তিনিও কিন্তু এটা স্বীকার করছেন যে এই পুশিনটাকে, যেটা আর কি বাংলাদেশিরা বলছে পুশিন, আমাদের যেটা পুশ ব্যাক, আমরা পুশ ব্যাক করছি যাদেরকে, আর আমাদের দেশে চলে এসেছিল তাদেরকে আমরা রিটার্ন দিচ্ছি, তার মানে পুশ ব্যাক হচ্ছে। সেই ব্যক্তিগুলোকে আটকানো, পুশ ব্যাক যেটা হচ্ছে সেটাকে আটকানো সম্ভব এই মুহূর্তে সম্ভব নয়, এটা বলছে তারা। একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। আমার যেটা মনে হয় যে বাংলাদেশ চাইছে যে তাদের জনগণের কাছে তারা একটু ভারতকে আরো খারাপ জায়গায় নিয়ে যাক। যে কারণে দেখুন, আমাদের ভারতের তরফ থেকে বিভিন্ন সময়ে কিন্তু লিস্ট করে পাঠিয়েছি বাংলাদেশিদের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো শনাক্ত করেনি। আর এই যখন শনাক্ত যখন না হবে তখন কি প্রবলেমটা হবে? এইভাবে বিএসএফরা ধরবে আর নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেবে। নোম্যান্স ল্যান্ড বলতে কি বলছে সেটা আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখি। ভারত এবং বাংলাদেশের যে মেন লাইন, অ্যাকচুয়াল যে কন্ট্রোল লাইন, সেই লাইন ছাড়া আমাদের ভারতবর্ষের তার কাটা কিন্তু একটু দূর দিয়ে দেওয়া হয়। মানে যে এলাকায় মেন যে লাইনটা রয়েছে সেখান থেকে একটু ভেতরে, আপনারা যদি একদম সোজা সোজা হিসাবে ধরেন তাহলে সেটা হবে কি, ধরুন আপনি কোনো একটা আপনার বাড়িতে ঘর করবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ঘরের দেওয়ালটা কিন্তু আপনার অ্যাকচুয়াল যে জমির দেওয়াল, মানে জমির যে সীমানা, সেই সীমানা থেকে কয়েক ফুট ভিতরে হতে হবে। তো এটাকে বলছে যে আপনার নোম্যান্স ল্যান্ড। এই যে আপনার সীমানা থেকে ওই যে জমির মাথা পর্যন্ত, ওটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এক্স্যাক্টলি এটা বাংলাদেশের তরফ থেকেও তাই, ওই ওই অতটুকুই ওদেরকে কিন্তু ছেড়ে দিতে হয়। তো ওই রকম জায়গাতে তার কাটার থেকে ভিতরে ঢুকিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার তোমরা বাংলাদেশে চলে এসেছো, তোমরা এখান থেকে বাংলাদেশে চলে যাও, এইরকম ভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। এর আগে বিভিন্ন ঘটনা এসেছে, আমরা নিউজে দেখেছি এইরকম অনেক ব্যক্তি যারা এই নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে গিয়েছে। এখন তাদেরকে ভারত তো রিটার্ন নেবে না, কারণ ভারত রিটার্ন নেবে না বলেই তাদেরকে কিন্তু ওখানে পাঠিয়েছে। আজকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলছেন? তিনি বলছেন যে 30,000 বাংলাদেশি কিন্তু আসাম থেকে পালিয়ে গিয়েছে, এবং যাদের শনাক্ত করা হয়েছে তাদেরকে কিন্তু ওই নোম্যান্স ল্যান্ডে ফেলে দেওয়া হয়েছে। মানে এক কথা বলা যেতে পারে যে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই 30,000 বাংলাদেশি যারা আসামে ছিল তারা গেল কোথায়? তারা বিভিন্ন রাজ্যে পালিয়ে গেছে। আসামের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেসব জায়গায় চলে গিয়েছে। মেঘালয় আছে, আসামের পাশে আমাদের পশ্চিমবঙ্গও কোনো না কোনো দিক দিয়ে, বা আমাদের আসামের সঙ্গে বর্ডার শেয়ার করছি, তো পশ্চিমবঙ্গে চলে এসেছে। আমাদের ভারতবর্ষে আরো বিভিন্ন রাজ্য রয়েছে, সেই সব দিকে চলে যাচ্ছে। সেভেন সিস্টারের যে সমস্ত আরো 6টি রাজ্য রয়েছে সেই সব জায়গায় চলে যাচ্ছে। তো বাংলাদেশিরা আলটিমেটলি কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকছে না। কারণ কি, মানুষ দেখুন, আজকে দিল্লিতে বাংলাদেশি যারা ছিল তাদেরকে শনাক্ত করা হচ্ছিল, বিভিন্ন বস্তিতে গিয়ে বাংলাদেশিদের শনাক্ত করা হয়েছে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড নেওয়া হয়েছে। এখন এই সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড যাদের আছে তারাও কিন্তু বাংলাদেশি। কিছু আছে যারা আমাদের দেশে অলরেডি চাকরিজীবী, আমরা এর আগেও বিভিন্ন এরকম ঘটনা দেখেছি। তো সেগুলো বাদ দিয়েও যাদের কাছে ডকুমেন্ট নেই তাদেরকেও যদি আমরা শনাক্ত করি, তবুও কিন্তু আমাদের ভারতবর্ষে প্রায় কয়েক কোটি বাংলাদেশি রয়েছে। কিন্তু এখন তো সব সব সরকার তো আর এই আসাম সরকারের মতো নয়। আমাদের পশ্চিমবঙ্গের সরকারের কথা যদি আপনারা ভাবেন, তাহলে পশ্চিমবঙ্গের সরকার তো জীবনেও এই রকম ভাবে বাংলাদেশিদের শনাক্ত করবে না। কারণ কি, তার প্রফিট আছে। এই বাংলাদেশিদের যে ভোট, সেটা কিন্তু যদি সে করাতে পারে তাহলে সম্পূর্ণ ভোটটা তাদের দিকে সাপোর্ট হবে। আর এই বাংলাদেশিরা এরা কি? এরা হচ্ছে শব্দ আতঙ্কবাদী, এরা হচ্ছে শব্দ চোর ডাকাত। এদের ভয় নেই তো। এদেরকে দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারেন, কিছু টাকার বিনিময়ে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারেন। তাই যখন ভোট আসে বিভিন্ন রাজ্যে, এইভাবে বহিরাগত যারা আছে, অনুপ্রবেশকারী যারা আছে, তারাই গিয়ে তো ঝামেলা করে।
একটা লোকাল কেন তার জীবন নষ্ট করবে, তার ফ্যামিলির জীবন কেন নষ্ট করবে? যার আগে পিছে কেউ নেই সেই তো একমাত্র এই ঝামেলার মধ্যে জড়াবে, তাই না? আজকে আপনাদেরকে প্রতিবেদনটা দেখিয়ে আসি, তারপর আরো কিছু আলোচনা করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন। চলুন প্রতিবেদনটা শুরু করছি। তাহলে এখানে দুটো প্রশ্ন হলো, এখনো যে শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আজকে আছে সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা, এবং আমরাও পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। কাজে পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠি আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছি চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা নিয়েছি। আমরা হিসেবে প্রতিবাদ পত্র পাঠাবো, কূটনৈতিক পত্র পাঠাবো না নমনীয় পত্র পাঠাবো? এটা একটা তো কে কীভাবে দেখবেন তার উপরে নির্ভর করবে। আমরা সাবস্টেন্টিভ একটা চিঠি পাঠাবো যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করবো, এবং আমরা যে মেকানিজম আছে কনসুলার আলাপ আলোচনা, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করি। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয়নি, হতে পারে, যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। স্যার দুইটাই, একটা হচ্ছে যে নির্বাচন নিয়ে খুবই আলাপ আলোচনা হচ্ছে, আমাদের উন্নয়ন অংশীদাররা নির্বাচনের সময়সীমা বা নির্বাচন নিয়ে আপনাকে কখনো কিছু বলেছেন কিনা বিভিন্ন সফরে বা আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আপনি দায়িত্ব নেওয়ার পর 3টা সীমান্তে বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা প্রথমবারের মতো কড়া চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে দিয়েছিল, ইভেন তাদের পক্ষ থেকে তলব করা হয়েছে। সাম্প্রতিক সময় আবারও সেটি হচ্ছে, এখন আপনারা কিছুই করছেন না। সেগুলোর যদি প্রতিবাদ করেন, এখনকার প্রতিবাদটা কেন করছেন? এটা কি গা সওয়া হয়ে গেল নাকি কোনো নমনীয়? না, এটা গা সহ হওয়া সম্ভব না, এবং যেতে পারে নমনীয় করে এখন আমরা এটা প্রতিবাদ করছি, এবং এই প্রসেস চালু আছে, এখন পর্যন্ত চালু আছে। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এতে পারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্ত কারণে। আমার প্রথম প্রশ্ন নির্বাচনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, এটা তো অবশ্যই অনেকেই জানতে চান যারা লেখা করেন বা বিদেশে যখন আলোচনা হয় তখন জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা কি, বা তখন সরকারের যে অবস্থান আমরা সেই সবসময় উল্লেখ করি। সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যায়। স্যার, ইন্ডিয়া যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, এর পাল্টা ব্যবস্থা কি আমরা চিন্তা করছি যে তাদের ট্রানজিট বাতিল করার ব্যাপারে আমাদের কোন চিন্তা ভাবনা আছে? না, আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে আমি তো যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাথে বড় হয়েছে, আমাদের তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে, আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে সেটাও, এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তন ফ্রেশ যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। কাজে আমি মনে করি এটা একদিকে ভালোই হয়েছে যে আমরা কেন সব কিছুর জন্যই মানে অন্য দেশ থেকে টার্গেট করতে হবে। যদি এখান থেকে সরাসরি সরাসরি ফ্লাইট যাচ্ছে আছে স্পেনে, এখান থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে এখন ফ্রেড ফ্লাইট। কাজে আমি মনে করি এটা একদিকে আমাদের জন্য খুব যে খারাপ হয়েছে আমি বলতে পারি ভালোই হয়েছে। না, ওরা যাকে পুরো সুবিধা বাতিল করছে, আমরা কোনো ব্যবস্থা নিব কিনা? আমরাও তো আমাদের প্রয়োজনীয় যে একটা সুবিধা তাদের বাতিল করেছি, আমরা তাদের সুতা আমদানি আমরা তো বন্ধ করেছি পথে, কারণ সেটা আমাদের প্রয়োজন ছিল বলে আমরা করেছি। এখন তারা যেটা করেছে সেটা তাদের প্রয়োজনের জন্য করেছে কিনা আমি জানি না। বাকি যে সমস্ত কথা হলো সেগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। আজকে কথা হচ্ছে যে পুশ ব্যাক যেগুলো করা হচ্ছে সেটা ক্লিয়ার কাট বলে দিল এই মুহূর্তে তাদের ক্ষেত্রে আটকানো সম্ভব নয়। কারণ ওই যে আমরা বারবার যেটা বলে আসি, বড় বড় লিস্ট রয়েছে, পুরনো অনেক লিস্ট রয়েছে, সেই সব লিস্টগুলো আগে বের করতে হবে, সেই লিস্টগুলো অ্যাপ্রুভ করতে হবে, তারপর এই পুশ ব্যাকটা বন্ধ করতে পারবে, তারপর তারা কথা বলতে পারবে। কথা বলার জায়গায় নেই, কথা বলার জায়গায় নেই। যদি জায়গা থাকতো তাহলে পারে তারা এইভাবে চুপ করে থাকতো না। বিশেষ করে বাংলাদেশিরা চুপ করে থাকবে এটা কি ভাবতে পেরেছেন আপনারা? যারা পান থেকে চুন খসতে না খসতে যারা পুরো বিশ্বকে জানিয়ে দেয় কি হচ্ছে না হচ্ছে, আর সেই বাংলাদেশিরা আজকে এত বড় একটা ঘটনাকে হাইলাইট করবে না, এটা কি সম্ভব? মোটেই সম্ভব না। আজকে দেখুন কি হচ্ছে বাংলাদেশে বর্তমানে। এই যে সরকারের সুর নরম হয়েছে, এই সুর নরম হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। আজকে তাদের গদিও কিন্তু আর শক্ত মজবুত নেই।
একটা সময় যারা তাদেরকে সাপোর্ট করে এসেছে, আজকে তারাই তাদেরকে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করছে। আর এই জায়গাটা সবচেয়ে বড় ধাক্কা। এখন সুর নরম হয়ে যাচ্ছে, বলছে না যে আমরাও একটা বাতিল করেছি আমাদের সুবিধার্থে। শুরুয়াতটা তো ওখানেই, প্রথমে বাতিল করেছে, এক তো গিয়ে সেভেন সিস্টার সম্বন্ধে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলে এসেছে, যেটা নয় সেটা বলে এসেছে। তারপর এই যে সুতো আমদানি স্থলপথ দিয়ে বন্ধ করেছে। এখন ভারতের সুবিধার্থে কি কিসের অর্থে সেটা বুঝতেই পারছে ওরা। আমরা আমাদের হিসাব মতো বন্ধ করব। এই সমস্ত প্রোডাক্টগুলো ভারতের তৈরি হয়। আজকে মশলা ভারতে সব সারা পৃথিবীতে ভারত মশলা সাপ্লাই করে, অথচ সেই মশলা আমরা অন্য দেশ থেকে নিয়ে আনি, বা সেই মশলা দিয়ে তৈরি যে সমস্ত খাবার আমরা অন্য দেশ থেকে নিয়ে আনি, তাহলে পরে কি সেটা ভালো দেখাবে? আমরা যদি মশলা তৈরি করতে পারি, তাহলে সেই মশলা দিয়ে খাবারটা কেন তৈরি করতে পারবো না? আমাদের দেশেও আছে বিভিন্ন কোম্পানি আছে যেগুলো ওই সমস্ত প্রোডাক্টের অল্টারনেট হিসাবে, ওরা যেমন বলছে না যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হয়েছে, মানে ওদের তো ভালোই হয়েছে, ওরা সিলেট থেকে ডাইরেক্ট স্পেনে চলে যাচ্ছে, ওদের প্রোডাক্ট অবভিয়াসলি ভালো। আমরাও তো চাই তোমরা তোমাদের ওপর আত্মনির্ভর হও। আত্মনির্ভর যতদিন না হবে ততদিন তো আমাদের এই যে প্রবলেমটা, এটা তো ফেস করতেই হবে আমাদেরকে, তাই না? যে কারণে আত্মনির্ভর হওয়া অবশ্যই দরকার। আর আজকে বাংলাদেশে এখন যেটা চলছে আর কি, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে পুশ ব্যাক যেটা ভারত করবে, ওদেরকে হাসি মুখে মেনে নিতে হবে। হতে পারে এলাকার কিছু মানুষজন একটু দাদাগিরি করছে, একটু হম্বিতম্বি করছে, কিন্তু সেসবে কোনো কাজ হবে না। আমরা মাঝে মাঝে দেখতে পাই যে বিএসএফ বিডিআর এর মধ্যে অনেক, বিজিবির মধ্যে আর কি অনেক ঝামেলা শুরু হয়ে যায়। সেই ঝামেলাগুলোর সমাধান হয় পতাকা বৈঠকের মাধ্যমে। এটাই চলবে, এটা তো চলতেই থাকবে, কারণ দুই দেশের সেনা, তাদের মধ্যে যদি একটু কোনো ক্লু থাকে, একটু কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে তাদের মধ্যে বৈঠক হবে, তাদের মধ্যে আলোচনা হবে, সেটা সমাধান হবে। কিন্তু এই যে ভারত সরকার যে লিস্টগুলো পাঠিয়েছে, সেই লিস্টগুলোকে আগে অ্যাপ্রুভ করতে হবে যে হ্যাঁ, এই ব্যক্তিগুলো আমাদের দেশের নাগরিক, তাদেরকে আপনারা পাঠিয়ে দিন। আমরা তাদেরকে আমাদের সাধ্যমতো যত ভালোভাবে প্রয়োজন তাদেরকে আমরা পাঠাবো। আর যদি এই লিস্টগুলো স্বীকার করলো, যে পুরনো লিস্ট, বড় বড় লিস্ট, অনেক লিস্ট রয়েছে, সেগুলো যদি না স্বীকার করতে পারে, সেগুলো যদি অ্যাপ্রুভ না করতে পারে, তাহলে পরে এইভাবে পুশব্যাক চলতে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতের যে বর্ডার রয়েছে, সেই বর্ডারও কিন্তু অনেক বড় বর্ডার। তো এইসব বর্ডার দিয়ে, ত্রিপুরার বর্ডার দিয়ে, বা আসামের বর্ডার দিয়ে, মেঘালয়ের বর্ডার দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি যেতে থাকবে, যতদিন না ওরা ওদের সঠিক যে রাস্তা, সেই রাস্তাটা অবলম্বন করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে বাংলাদেশের যে সরকার, তারা স্বীকার করলো যে তাদের তরফ থেকে ভুল হয়েছে, যে কারণে এই পুশব্যাক হচ্ছে। আর এই পুশব্যাকটা আটকানো তাদের দিয়ে সম্ভব নয়। ভিডিওটা আপনাদেরকে দেখালাম, জাস্ট একটু কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।